ক্লাস 6 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। বিষয় ইতিহাস। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথম সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঋক বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল, সপ্ত সিন্ধু অঞ্চল, পাঞ্জাব, আফগানিস্তান। অ্যান্সার হলো সপ্ত সিন্ধু অঞ্চল। ত্রিপিটক কোন ভাষায় লেখা? সংস্কৃত, আরবি, পালি, হিন্দি। অপশন সি পালি। পরের প্রশ্ন, মেগালিথ হলো পাথরের ঢিবি, পাথরের বাড়ি, পাথরের গাড়ি, পাথরের সমাধি। উত্তর হচ্ছে অপশন ডি পাথরের সমাধি। পরের প্রশ্ন, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হলেন হর্ষবর্ধন, বাণভট্ট, কালিদাস, রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি বাণভট্ট। পরের প্রশ্ন, অশোক স্তম্ভে সিংহের মূর্তি রয়েছে 3টি, 4টি, 2টি, 5টি। অ্যান্সার হলো অপশন বি 4টি। পরের প্রশ্ন, নিজের প্রজাদের সন্তান বলেছিলেন চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, অশোক, শশাঙ্ক। অপশন সি অশোক। পরের প্রশ্ন, মগধ মহাজনপদের প্রথম রাজধানী ছিল রাজগৃহ, কনৌজ, সারনাথ, পাটলিপুত্র। অপশন এ রাজগৃহ। পরের প্রশ্নটি দেখে নাও। শেষ মৌর্য সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, অশোক, বৃহদ্রথ। অপশন ডি বৃহদ্রথ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক, অবন্তী, মগধ, কোশল। অ্যান্সার হলো অসমক। পরের প্রশ্ন, শশাঙ্ক ছিলেন কনৌজের রাজা, গৌড়ের রাজা, মালবের রাজা, কলিঙ্গের রাজা। অপশন বি গৌড়ের রাজা। পরের প্রশ্ন 2 নম্বর দাগের, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 10 = 10। আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? আলেকজান্ডার প্রাচীন গ্রিসের ম্যাসিডোনিয়া রাজা ছিলেন। পরের প্রশ্ন, আইহোল প্রশস্তি এর লেখক কে ছিলেন? আইহোল প্রশস্তি এর রচয়িতা বা লেখক হলেন সম্রাট দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি। পরের প্রশ্ন, ভদ্রবাহু কে ছিলেন? ভদ্রবাহু ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত জৈন সাধু বা আচার্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে তিনি জৈন সম্প্রদায়ের নেতাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন। পরের প্রশ্ন, হর্ষাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? সম্রাট হর্ষবর্ধনের সিংহাসনে আরোহণের বছর অর্থাৎ 606 খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা শুরু হয়। পরের প্রশ্ন, কোন রাজার আমলে নালন্দা মহাবিহার তৈরি হয়? ঐতিহাসিক তথ্য অনুযায়ী গুপ্ত সম্রাট কুমারগুপ্ত অর্থাৎ প্রথম কুমারগুপ্তর আমলে নালন্দা মহাবিহার বা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, গোত্র কথার প্রাচীন অর্থ কি? বৈদিক যুগে গোত্র কথাটির প্রাচীন অর্থ ছিল গোপাল বা গরুর খোঁয়ার, যেখানে সমগ্র গোষ্ঠীর গবাদি পশু রাখা হতো। পরের প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কৎ ফিসেস। পরের প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করো। কোশল, মগধ, অসমক, অবন্তী। এই প্রশ্নের বেমানান শব্দটি হলো অসমক। পরের প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করো। চন্দ্রগুপ্ত, সেলুকাস, বিন্দুসার, অশোক। অপশন উত্তর হচ্ছে সেলুকাস। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। পিটক শব্দের অর্থ কি? ঝুড়ি। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। পরবর্তী বৈদিক যুগে ড্যাশ ছিল অন্যতম পালিত পশু? গরু। পরের প্রশ্ন, ঠিক বা ভুল লেখো। 10 রাজার যুদ্ধ হলো 10 জন রাজার মধ্যে যুদ্ধ। ভুল।
3 নম্বর দাগের প্রশ্নগুলি এবার তোমরা দেখে নাও। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। 2 × 4 = 8। সভা ও সমিতি বলতে কি বোঝো? প্রাচীন বৈদিক যুগে রাজাকে শাসন কার্যে সাহায্য করার জন্য এবং রাজ্যের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুটি স্বায়ত্তশাসিত পরিষদ বা গণতান্ত্রিক সংস্থা ছিল। একটি হচ্ছে সভা। এটি ছিল বয়োজ্যেষ্ঠ, অভিজ্ঞ ও অভিজাত ব্যক্তিদের নিয়ে গঠিত একটি ছোট প্রতিষ্ঠান। এটি মূলত বিচার কার্য ও স্থানীয় প্রশাসনিক পরামর্শদাতা হিসেবে কাজ করত। পরেরটা হচ্ছে সমিতি। এটি ছিল সাধারণ জনগণের একটি বৃহত্তর গণতান্ত্রিক সমাবেশ। এখানে গোষ্ঠীর সব স্বাধীন মানুষ, এমনকি নারীরাও অংশ নিতে পারত এবং উপজাতীয় ব্যবসা, ধর্মীয় ও দার্শনিক আলোচনা হতো। পরের প্রশ্ন, আর্য কারা? ইতিহাসে আর্য বলতে প্রাচীন ইন্দো ইউরোপীয় ও ইন্দো ইরানীয় ভাষায় কথা বলা একদল যাযাবর বা আধা যাযাবর গোষ্ঠীকে বোঝায়, যারা প্রাচীন সময়ে ভারতীয় উপমহাদেশে বসতি স্থাপন করেছিল। সংস্কৃত ভাষায় আর্য শব্দের অর্থ হলো মহৎ বা উন্নত। আর্যদের ইতিহাস ও সংস্কৃতির মূল ভিত্তি হলো তাদের রচিত বেদ, যার ফলে এই সময়কালকে বৈদিক সভ্যতা বলা হয়। পরের প্রশ্ন, দ্বাদশ অঙ্গ কি? দ্বাদশ অঙ্গ হলো প্রাচীন ভারতীয় ধর্ম, জৈন ধর্মের আদি ও প্রধান ধর্মগ্রন্থ বা সাহিত্য। জৈন প্রবর্তক মহাবীরের নির্বাণ লাভের পর তাঁর প্রধান শিষ্যরা মহাবীরের সমস্ত উপদেশ ও ধর্মীয় তত্ত্ব সংকলন করেছিলেন। এই সংকলিত গ্রন্থগুলি মূলত 12টি খণ্ডে বা ভাগে বিভক্ত, যা সম্মিলিতভাবে দ্বাদশ অঙ্গ নামে পরিচিত। পরের প্রশ্ন, চতুর্যাম নীতিগুলি কি কি? জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ তাঁর অনুসারীদের জন্য নৈতিক জীবনের 4টি মূল নিয়ম বা সংযমের উপদেশ দিয়েছিলেন, যা চতুর্যাম নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝায়? জৈন ধর্মে আধ্যাত্মিক মুক্তি বা মোক্ষ লাভের জন্য 3টি প্রধান পথ বা নীতিকে একত্রে ত্রিরত্ন বা রত্নত্রয় বলা হয়। এই 3টি রত্ন হল সম্যক দর্শন, যেমন সত্য ও জৈন তীর্থঙ্করদের উপদেশের প্রতি শ্রদ্ধাপূর্ণ বিশ্বাস। সেকেন্ড হচ্ছে সম্যক জ্ঞান, জগৎ, আত্মা এবং পদার্থ সম্পর্কে সঠিক ও যথার্থ জ্ঞান। এবং থার্ড হচ্ছে সম্যক চরিত্র, সঠিক আচরণ করা, অর্থাৎ জাগতিক আসক্তি থেকে মুক্ত হয়ে নৈতিক জীবনযাপন করা। পরের প্রশ্ন, ক্ষত্রপ কাদের বলা হতো? প্রাচীন পারস্যের প্রাদেশিক শাসকদের ক্ষত্রপ বলা হতো, তবে ভারতীয় ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগের পশ্চিম ও মধ্য ভারত শাসনকারী শক শাসকদের ক্ষত্রপ নামে অভিহিত করা হয়। তারা নির্দিষ্ট প্রদেশে শাসন ও সামরিক ক্ষমতার অধিকারী ছিলেন। হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কেন? সকলোত্তর পথনাথ শব্দের অর্থ সমগ্র উত্তর ভারতের সর্বোচ্চ অধিপতি। পুষ্যভূতি বংশের সম্রাট হর্ষবর্ধন তার সামরিক বিজয়ের মাধ্যমে উত্তর ভারতের বিশাল অঞ্চল নিজের সাম্রাজ্যের অধীনে আনতে সক্ষম হন। তার এই বিশাল উত্তর ভারতীয় আধিপত্যের স্বীকৃতি হিসেবে সাময়িক ও পরবর্তী ঐতিহাসিকরা তাকে এই উপাধিতে ভূষিত করেন। নেক্সট প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে। 3 × 4 = 12। টিকা লেখো, দিগম্বর ও শ্বেতাম্বর। অ্যান্সারটি তোমরা দেখে নাও। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে জৈন ধর্মাবলম্বীরা দুটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে। 1 নম্বর হচ্ছে দিগম্বর। এই সম্প্রদায়ের সন্ন্যাসীরা কোনো বস্ত্র পরিধান করেন না, তারা চরম কৃচ্ছ সাধন ও নগ্নতায় বিশ্বাসী। এবং আরেকটি হচ্ছে শ্বেতাম্বর। এই সম্প্রদায়ের সন্ন্যাসীরা শুভ্র ও সাদা রঙের বস্ত্র পরিধান করেন। পরের প্রশ্ন হচ্ছে, ধর্মচক্র প্রবর্তন কি? জ্ঞান বা বোধি লাভের পর গৌতম বুদ্ধ তাঁর প্রথম উপদেশ বারাণসীর কাছে সারনাথের মৃগদাবে তার 5 জন শিষ্যকে প্রদান করেন। বৌদ্ধ ধর্মে বুদ্ধের এই প্রথম ধর্মপ্রচার করা ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। পরের প্রশ্ন, বেদ শুনে শুনে মনে রাখতে হতো কেন? প্রাচীন বৈদিক যুগে বেদ লিখিত রূপ পায়নি। হিন্দু বেদকে অপৌরুষেয় নাকে ঈশ্বরের বাণী বলে মনে করতেন এবং পবিত্র জ্ঞান করতেন। তাই গুরুর মুখে থেকে শুনে এবং তা বারবার আবৃত্তি করে
শিষ্যদের বেদ মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি ছিল। পরের প্রশ্ন, আরুনি কে ছিলেন? তিনি কি কারণে বিখ্যাত হয়ে আছেন? মহর্ষি আয়ো আয়োধ ধৌমের আশ্রমে আশ্রমে আরুনি নামে একনিষ্ঠ ও অনুগত এক শিষ্য ছিলেন। গুরু ভক্তির জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। গুরুকুলের মাঠে জলের তোড়ে আল ভেঙে গেলে তিনি নিজের শরীর শুইয়ে দিয়ে সেই জলের প্রবাহ আটকে গুরুর আদেশ পালন করেছিলেন। পরে তিনি উদ্দালক আরুনি নামে এক মহান ঋষি হিসেবে পরিচিত হন। পরের প্রশ্ন, মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? মৌর্য সম্রাটরা সাম্রাজ্যের নিরাপত্তা, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং ষড়যন্ত্র দমনের জন্য একটি শক্তিশালী গুপ্তচর ব্যবস্থা গড়ে তুলেছিলেন। চাণক্যের অর্থশাস্ত্র অনুযায়ী গুপ্তচররা সম্রাটের চোখ ও কান হিসেবে কাজ করত। প্রধান কারণগুলি হলো অভ্যন্তরীণ নিরাপত্তা, রাজ্যের কর্মকর্তা, অমাত্য ও সাধারণ প্রজাদের গতিবিধির উপর নজর রাখা, বিদ্রোহ ও ষড়যন্ত্র দমন, রাজার বিরুদ্ধে কোনো গুপ্তচর ষড়যন্ত্র বা অসন্তোষ দানা বাঁধলে তা আগে থেকেই জেনে ব্যবস্থা নেওয়া, শত্রু রাজ্যের খবর সংগ্রহ, প্রতিবেশী শত্রু রাজ্যের সামরিক শক্তি ও গোপন পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা, জনমত যাচাই, প্রজারা প্রশাসনের উপর সন্তুষ্ট কিনা এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় আছে কিনা তা নিশ্চিত করা। 5 নম্বর দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। 5 ইন্টু 2 সমান সমান 10। দেখো প্রথম প্রশ্ন, বৈদিক যুগে নারীদের অবস্থান বর্ণনা করো। এর প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, আমি আর বলছি না। পরের প্রশ্ন এবার দেখে নাও, হর্ষবর্ধনের রাজ্য জয় ও শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটিও তোমরা দেখে নাও। পজ করে করে দেখে নাও, স্টপ করে দেখে নাও। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি বিশ্লেষণ করো। এর উত্তরটি তোমরা স্টপ করে দেখে নাও। পরের প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। এর উত্তরটিও তোমরা দেখে নাও।